أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আমাদের গত কালকের ক্লাস ছিল ৭৫ থেকে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ থেকে ৮৬ পর্যন্ত আমরা এগুলো একটু রিভিশন দিয়ে আসি। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ দ্বারা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা কারে বলে সেটা আলোচনা করা হয়েছে ৭৫ দ্বারা। আমরা এত বেশি এখন বিশ্লেষণ করবো না, জাস্ট একটু রিভাইজ দিয়ে নেই যাতে মনে থাকার জন্য। ফৌজদারি ৭৫-এর ২-এ বলা হয়েছে এইটা আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত বা তামিল না হওয়া পর্যন্ত বা আসামি হাজির না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। ২ পিআরবি হচ্ছে ৩২৩। ৭৬ দ্বারা হয়েছে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ৭৭ দ্বারা যার নিকট গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করতে হবে, সাধারণত পুলিশ অফিসারের নিকট প্রেরণ করা, আর যদি সেই মুহূর্তে যদি পুলিশ অফিসার পাওয়া না যায় তাহলে যে কোনো ব্যক্তির নিকট সেটা দিয়ে জারি করা যাবে। তবে মেট্রোপলিটন এলাকার জন্য অবশ্যই মেট্রোপলিটন পুলিশের নিকট প্রেরণ করতে হবে। ৭৮ দ্বারা হয়েছে জমির মালিক ম্যানেজার এর নিকট পরোয়ানা প্রেরণ। ৭৮। ৭৯ দ্বারা হচ্ছে অধস্তন অফিসার দ্বারা গ্রেফতারি পরোয়ানা জারি করা। তবে যদি এএসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন সেই ক্ষেত্রে উনি কি করবেন, নিজে এটা তামিল করতে হবে। উনি আর কোনো ব্যক্তির নিকট সেটা দিতে পারবেন না, বা উনার অধস্তন কনস্টেবলের নিকট, নায়কের নিকট সেটা দেওয়া যাবে না। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৯ ধারা। ৮০ ধারা হচ্ছে গ্রেফতারের বিষয়বস্তু বা সারমর্ম জানাইতে হবে, প্রয়োজন অনুসারে দেখাইতে হবে। ৮১ ধারা গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে কি করতে হবে, ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ৮১ ধারা। ৮২ ধারা গ্রেফতার পরোয়ানা কার্যকর করার জন্য সমগ্র বাংলাদেশে যাওয়া যাবে, তবে বাংলাদেশের বাইরে যাওয়া যাবে না। ৮৩ ধারা স্থানীয় এলাকার বা এখতিয়ার এলাকার বাহিরে পরোয়ানা প্রেরণ। যখন এখতিয়ার এলাকার বাহিরে পরোয়ানা প্রেরণ করবেন তখন কার নিকট প্রেরণ করবেন? ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের নিকট। অনেকে আবার মনে করে যে এটা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। না, আপনি পাঠাইবেন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, উনি যেই থানার হয় সেই থানায় উনি প্রেরণ করবে। ৮৪ ধারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে কি করবেন, আপনি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের নিকট যাবেন। তবে এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ইন্সপেক্টর পদের নিম্নে নহে এইরকম অফিসারের নিকট হাজির হইতে হবে, এবং উনি এটার প্রাপ্তি স্বাক্ষর করবেন এবং আপনাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা বা ক্ষমতা অর্পণ করবেন। তবে যদি এই বিষয়ে দেখা যায় যে আপনি ওনার কাছে হাজির হইতে গেলে আসামি পলায়ন করবে, সেই ক্ষেত্রে ওনার কাছে আগে যাওয়ার দরকার নাই, আগে গ্রেফতারি পরোয়ানা তামিল করবেন, তারপরে ওনার কাছে গিয়ে হাজির হবেন। ৮৪। ৮৫ দ্বারা ফৌজদারি কার্যবিধি ৮৫ দ্বারা হচ্ছে গ্রেফতার কার্যকর করার পর আপনি আসামি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের নিকট হাজির হবেন। ওনারা যদি জামিন দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে জামিন দিবে, আর না হইলে ওনারা এটার পরবর্তী ব্যবস্থা নিবেন। ৮৬ দ্বারা হচ্ছে যখন আসামি নিয়ে ওনাদের কাছে হাজির হবেন, ওনারা যেই রকম আদেশ দেয় আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭ ধারা, হুলিয়া বা ঘোষণাপত্র। যখন আদালত কোনো ব্যক্তি পলাতক হয়েছে বা ফেরারি হয়েছে বা আত্মগোপন করেছে এইরকম বিশ্বাস করেন, তখন কমপক্ষে 30 দিন সময় দিয়া, একটা নির্ধারিত তারিখ এবং সময় দিয়া সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য কি করবেন, একটা হুলিয়া বা ঘোষণা দিবেন।
হুলিয়া বা ঘোষণাপত্র দিবেন, সেই নির্ধারিত 30 দিনের ভিতরে কি করবেন, সেই ব্যক্তি আদালতে হাজির হবেন। এটা হলো 87 ধারার মূল বিষয়বস্তু। এখন এটা হচ্ছে পিআরবি 472 বিধি। এখন 472 বিধিতে কিছু আলোচনা আছে। সেই আলোচনা হচ্ছে কি, যে আপনি হুলিয়া কয় কপি সংগ্রহ করবেন। আদালত থেকে আপনি 3 কপি হুলিয়া সংগ্রহ করবেন। একটা হচ্ছে থানার জন্য, আরেকটা আদালতের দেওয়ালে সেটে দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে যার নামে হুলিয়া ঘোষণা হয়েছে সেই ঘোষণাধীন ব্যক্তির বাড়িতে বা সে যে এলাকায় বসবাস করে সেই এলাকায় টানিয়ে দেওয়ার জন্য। এই হইল 3 কপি পিআরবি 472 বিধি। বোঝা গেল? আদালত কখন হুলিয়া ইস্যু করবেন বা ঘোষণা কখন ইস্যু করবেন? যখন আদালত মনে করেন যে কোনো আসামি পলাতক হয়েছে বা পলাতক হয়েছে, আত্মগোপন করেছে, আর কি, পলাতক হয়েছে, আত্মগোপন করেছে বা গ্রেফতার এড়ানোর চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, হুলিয়া ইস্যু করবেন। কয় কপিতে ইস্যু করবেন? 3 কপিতে ইস্যু করবেন। কয়দিন সময় দিয়া? কমপক্ষে 30 দিন, অর্থাৎ 30 দিনের কম দেওয়া যাবে না। 30 দিনের সময় দিয়া হুলিয়া ইস্যু করবেন। হুলিয়া কিভাবে জারি করবেন? 2, ফৌজদারি কার্যবিধি 27-2 হচ্ছে হুলিয়া কিভাবে জারি করবেন। আদালত ভবনে একটা সেটে দিয়া, প্রকাশ্য স্থানে পাঠ করে দিয়া, আর হচ্ছে সে যে এলাকায় বসবাস করে ওই এলাকায় একটা টানাই দিয়া। আর কি কিছু আছে? আরিফুল, কি বোঝা গেল এটা কিভাবে জারি করবেন? রেদনুল করিম? সঠিক স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝলে ক্লিয়ার দিবেন, তাহলে আমরা সামনে অ্যাডভান্স হবো, না হলে থাকতে থাকতে হইব। বলবো নাকি একবার স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ক্যারি অন। হুলিয়া জারির পদ্ধতি। ক, যার নাম হুলিয়া দেওয়া হয়েছে তাকে প্রকাশ্যে পড়ে শোনাতে হবে। তারে তো আর শুনাইতে পারবেন না, তার এলাকায় প্রকাশ্যভাবে পাঠ করে শুনাইতে হবে। দিতে হবে। হুম, আদালতের নোটিশ বোর্ড বা প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে দিতে হবে। সঠিক। 3 নাম্বার হচ্ছে এই যে ঘোষণাটা যে পাঠ করা হয়েছে বা ঘোষণাটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে আদালত কি করবে, একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। একটা নির্ধারিত তারিখ অনুসারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে এত তারিখে আরিফুল নামের ব্যক্তির বিরুদ্ধে একটা হুলিয়া ঘোষণা করা হয়েছে। এটা সম্পর্কে যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন এটা প্রমাণস্বরূপ ব্যবহার হবে, যে এটা চূড়ান্ত প্রমাণ যে হুলিয়াটা যথাযথভাবে জারি হয়েছে বা ইস্যু করা হয়েছে, এই জন্য এটা চূড়ান্ত প্রমাণ। ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা। 87 কি আর কোনো প্রশ্ন আছে কারোর? হুলিয়া জারির পদ্ধতিটা কি 87-2 দিয়ে কি 2, লিখে যাবে? হ্যাঁ 87-2। হুলিয়া জারির পদ্ধতি হচ্ছে 87-2। আর যদি আপনি দুইটা স্পেসিফিকলি বলতে না পারেন তাহলে আপনি 87 দিয়ে দিবেন। হুলিয়ার সংজ্ঞা সরাসরি 87, আর পদ্ধতিটা কি 87-2 লিখতে হবে না 87 লিখলে হবে? যদি স্পেসিফিকলি দেওয়া যায় তাহলে 2 দিবেন, অর্থাৎ আপনি ফুললি কনফিডেন্ট যে আপনি 2 মনে আছে। এটা তো নির্ভর করবে পরীক্ষার্থীর উপরে। যেমন আমি পরীক্ষার্থী হইলে আমি যদি স্পষ্ট আমি জানি যে এটার 2 হচ্ছে পদ্ধতি,
তাহলে আমি 2 লিখবো। এখন আমি 2 না 1 যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে কি করবেন, আপনি 87 দিয়ে আসবেন, তাও আপনার মার্ক ঠিক থাকবে। বোঝা গেল? সঠিক। হুলিয়ার উপরে কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আপনাদের প্রশ্ন নাই, তাহলে আমি প্রশ্ন করি। হুলিয়া জারির পূর্ব শর্ত কি? আরিফুল, হুলিয়া জারির পূর্ব শর্ত কি? রেদওয়ানুল করিম, কোন পলাতক বা ফেরারি আসামিকে একটি নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে এটা কি পূর্ব শর্ত? আদালতে হাজির, না আমি হুলিয়া সংজ্ঞা জারির সংজ্ঞা বলতেছি। হুলিয়া জারির পূর্ব শর্ত হয়েছে 2টা। অবশ্যই সমন দিতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে। আচ্ছা, সমন আর গ্রেপ্তারি পরোয়ানা, পরে পরে হুলিয়া, আপনি হুলিয়া এরপর জারি দাফে দিবেন, দাফায় এটা হচ্ছে পূর্ব শর্ত। ঠিক আছে স্যার। তো আপনাদের প্রশ্ন নাই তো আমি না, প্রশ্ন করতে হবে, আর কি করার আছে? ঠিক আছে, যাক মানে তাহলে আমরা হুলিয়ার পূর্বে যে সকল কার্যক্রম হুলিয়ার পূর্বে যে সকল কার্যক্রম হয় ওইটাই হুলিয়ার পূর্ব শর্ত আর কি। হ্যাঁ, এটার কারণ পূর্বে 2টাই কার্যক্রম আছে। সমন দিবেন, গ্রেফতারি পরোয়ানা দিবেন, এই 2টাতে তারা আপনি হাজির করতে না পারছেন তখন আপনি হুলিয়া দিবেন। এটাই হচ্ছে হুলিয়া জারির পূর্ব শর্ত। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা। 88 ধারা হচ্ছে কি? ক্রুক। ক্রুক বা অ্যাপেন্ডিক্স নাকি? পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। হ্যাঁ, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রুক। এই ক্রুকটা হচ্ছে 88 ধারা। এটা মূলত হচ্ছে আপনার সিস্টেম, যে আদালত কি করবে, হুলিয়ার সাথেও কিন্তু ক্রুক দিতে পারে, অথবা তার হুলিয়ার মেয়াদ যাওয়ার পরেও ক্রুক দিতে পারে। এখন আপনার এমসিকিউ হলো, হুলিয়াদিন ব্যক্তি যার নামে হুলিয়া দেওয়া আছে সেই ব্যক্তি হুলিয়ার তারিখে হাজির হইলে তারা কি তাকে মুক্তি দিবেন? হুলিয়াদিন ব্যক্তি যখন সে হুলিয়ার সময়ের ভিতরে এসে হাজির হইলো তাহলে তারা কি তাকে মুক্তি দিবে? হুলিয়া থেকে, মামলা থেকে, নাকি সম্পত্তি ক্রুক থেকে? সম্পত্তি ক্রোক থেকে। না, হুলিয়াদিন ব্যক্তি যখন আপনার হুলিয়ার সময়ের ভিতরে সে হাজির হবে তখন তারে এই ঘোষণা থেকে তারে আপনি মুক্তি দিবেন, কারণ সে তো এই সময়ের ভিতরে এসে হাজির হয়েছে। আর যখন আপনি তারে ক্রুকে যাবেন, ক্রুকে যাওয়ার পরে সে যখন এসে হাজির হবে তখন তারা কি করবেন, আপনি তার সম্পত্তি ক্রুক থেকে আপনি তারে মুক্তি দিবেন। হুলিয়াদিন ব্যক্তি যদি সে সময়ের ভিতরে হাজির হয় তাহলে কি করতে হবে, তারে হুলিয়ার ঘোষণা থেকে মুক্তি দিতে হবে। আর যদি একসাথে হুলিয়া এবং ঘোষণা যদি দেওয়া হয় তাহলে তারা কি করতে হবে, ক্রুক তাকি বা ঘোষণা তাকে তারে মুক্তি দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 88 ধারা। 88 ধারার বিষয়বস্তু কি? পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রুক। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 87 ধারায় যে ব্যক্তি হুলিয়াদিন বা ঘোষণাধীন ব্যক্তি, সেই ব্যক্তিকে আদালত কি করবে, ঘোষণার সময় হইতে বা ঘোষণার পর হইতে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, সেই সম্পত্তি কি করবেন, ক্রুক করার আদেশ দিবেন। 88 ধারা। যদি ক্রুকের তো আদেশ দেওয়া হইলো 88-1, 88-2 কি বলা হয়েছে, যে এখন আপনি তার সম্পত্তি ক্রুক করতে গেছেন, এখন গিয়ে দেখছেন যে রেদওয়ানুল করিমের সীতাকুণ্ডের সীতাকুণ্ডই তো নাকি, সীতাকুণ্ড, হ্যাঁ, সীতাকুণ্ডের জায়গায় আবার তার ফেনীতেও কিছু সম্পত্তি আছে। তখন আপনি কি করবেন, এই ক্রুককৃত ওয়ারেন্ট নিয়ে আপনি ওই ফেনীর আদালতে চলে যাবেন। ফেনীর আদালত কি করবে, বলবে যে ঠিক আছে তার ফেনীর সম্পত্তিও ক্রুক করেন। একই আদেশও করতে পারবেন 2 জায়গায়। 88-2। 88-3 হচ্ছে যে অস্থাবর সম্পত্তি, সম্পত্তি অস্থাবর সম্পত্তি ক্রুক। অস্থাবর সম্পত্তি ক্রুক করবেন কয় পদ্ধতিতে?
চার পদ্ধতিতে। অস্থাবর সম্পত্তি ক্রয় করবেন 4 পদ্ধতিতে, আটক করে, রিসিভার রিসিভার নিয়োগ নিয়োগ করে, করে, লিখিত আদেশ দ্বারা সম্পত্তি ক্রয় বিক্রয় স্থানান্তর নিষেধ করে। হ্যাঁ, লিখিত আদেশ দ্বারা সম্পত্তি ক্রয় বিক্রয় ও স্থানান্তর নিষেধ করে। তারপরে তারপর হচ্ছে আদালতের ইচ্ছা আদালতের অনুযায়ী। যে কোনো এখন এই ভাবে আদালতের এই ইচ্ছাটা কি ইচ্ছা? আদালতের যেটা মন চায় সেটাই, নাকি কোনো সুনির্দিষ্ট বিষয় আছে? সুনির্দিষ্ট বিষয় হচ্ছে উপরোক্ত যে 3টা বিষয় আছে, হয় রিসিভার নিয়োগ করে অথবা আদালতের যে দেখা গেছে তার দখল হস্তান্তর নিষেধ করে, এইগুলোর মধ্যে যে কোনো একটা করিয়া। এটা হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে। 88-3। 88-4 হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রয়। সেম পদ্ধতি, শুধু প্রথমটা হচ্ছে দখল করিয়া, দ্বিতীয়টা হচ্ছে রিসিভার নিয়োগ করে, তৃতীয়টা হচ্ছে খাজনা পরিশোধ, হস্তান্তর, বিক্রয় এইসব নিষিদ্ধ করে, 4 নম্বরটা হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে উপরোক্ত যেগুলোটি আদালত যেটা ভালো মনে করে সেটা অনুসারে। এই হইল 88-4। 88-5 হচ্ছে যদি পচনশীল দ্রব্য বা জীবন্ত প্রাণী হয়, সেক্ষেত্রে কি করবে? এটা বিক্রয়ের আদেশ দিতে পারবেন। 88-5। 88-6 হচ্ছে যে এই যে রিসিভার যে নিয়োগ করছে, সেই রিসিভার সে দেওয়ানি আদালতের যেটা আছে ওই আদালতের ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে। এই 6 এর মধ্যে আবার 1, 2, 3, 4, 5, 6 এখানে আবার অনেকগুলো আছে। 6 এর কি হয়েছে? 6 এর ক, এই কি কয়, 6 পর্যন্ত কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? কারণ এই 88টা তো বিশাল বড় একটা ধারা। আরিফুল, 6 মূল কথাটা রিসিভারের ক্ষমতা। হ্যাঁ, রিসিভারের ক্ষমতা। এই 6 পর্যন্ত কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? সংক্ষেপে বলবো নাকি? ঠিক বলেন, আছে। আরেকটু বলেন, আরেকটু বলেন। আচ্ছা, তাহলে 88-1 হচ্ছে এটা না, শুরু থেকে না। হুম 88 6টা আর কি 88 6টা 6 88-6টা হচ্ছে যে এই যে আপনি 88-3 এবং 4 যে রিসিভারটা নিয়োগ করছেন, ক্ষয়ে আপনি রিসিভার নিয়োগ করছেন না? ঠিক। হ্যাঁ, এই রিসিভার কি করতে পারবে? সে 1908 সালের যে দেওয়ানি আইন আছে, সেই দেওয়ানি আইনের যে ক্ষমতা, সেই ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে। এখন এখানে আমরা এত কিছু জানার দরকার নাই, কারণ ওই কার্যক্রমটা আমাদের না। ঠিক আছে, ওইটা আমাদের কার্যক্রম না, অতএব এটা আমাদের এত চিন্তাধারা করার দরকার নাই। অনেক সময় দেখা যায় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও রিসিভার নিয়োগ করে দেয়। তো এত কিছু আমরা এখন জানিয়া এইটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই, কারণ বেশি প্যারা নিলে আবার সমস্যা আছে, তখন মূলটাই হারাই দিব। এখন 88-6 ক, 6 কয়াতে কি বলছে? যে যদি কোনো ব্যক্তির সম্পত্তি ক্রুক হয়েছে বলে সন্দেহ হয়, অর্থাৎ নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রুক হয়েছে বলে সন্দেহ, তাহলে কি করবে? 6 মাসের ভিতরে আবেদন করবে। হতে বলছে কার কাছে আবেদন করবে? যেই আদালত ক্রুকের আদেশ দিছে ওই আদালতে আবেদন করবে। গতে হচ্ছে যদি আদালত আপনার এই আবেদন গ্রহণ করবে এবং কি করবে? তদন্ত করিয়ে যদি আপনার সত্যতা পায় তাহলে আপনাকে দিয়ে দিবে, আর যদি সত্যতা না পায় তাহলে নাকচ করবে। ঘতে হচ্ছে 88-6 ঘ। গতে হচ্ছে যখন আদালত কি করছে, আপনার এটা নাকচ করে দিছে, তাহলে আপনি কি করতে পারবেন? ওই আদালতের বিরুদ্ধে আবার 1 বছরের ভিতরে মামলা করতে পারবেন। ঘ। ঙতে হচ্ছে ঘোষণাধীন সময় যদি কোনো আদালতে ক্রোক থেকে আপনার মুক্ত দেয়, তাহলে ওইটাই চূড়ান্ত বলে গণ্য হবে। ঙ। এই হইল 6 ক, খ, গ, ঘ, ঙ। 7 নাম্বার হচ্ছে যখন ঘোষণাধীন কোনো সম্পত্তি বা একতিরাধীন এলাকার ভিতরে যদি 6 মাস অতিবাহিত না হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে না? বিক্রি করা যাবে না। অর্থাৎ যেই সম্পত্তিটা ক্রোক করা হয়েছে, সেই সম্পত্তিটা 6 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। আর 6 মাস পরে যদি কেউ ঘোষণাধীন সম্পত্তি কেউ দাবি না করে, তাহলে এটা
সরকারের এখতিয়ারে চলে যাবে। 88 ধারা। এখন কি 88 কোনো প্রশ্ন আছে? ঊননব্বই ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 89 ধারা। 89 ধারা হচ্ছে সম্পত্তি প্রত্যর্পণ। এই যে আপনি 88 ধারায় যে সম্পত্তিটা ক্রুক করলেন, এখন এই ক্রুককৃত সম্পত্তির মালিক সে কি করলো, 1 বছর 11 মাস 25 দিন পরে এসে আদালতে হাজির হইল। হাজির হইয়া বললো, মহামান্য আদালত, আমি তো এই যে আমার সম্পত্তি ক্রুক করছেন, আমি তো এইসবের কোনো কিছুই জানি না। আমি সমনও পাই নাই, গ্রেফতারি পরোয়ানাও পাই নাই, হুলিয়াও পাই নাই, কিছুই পাই নাই। সে যদি না আদালতে বিশ্বাস করাইতে পারে, সেই ক্ষেত্রে তার সম্পত্তি 2 বছরের ভিতরে তারে প্রত্যর্পণ করতে হবে। আর যদি সম্পত্তি বিক্রি করা হয়ে যায়, তাহলে কি করবে, এই যে যাতায়াত খরচ বা আনুষঙ্গিক যে ক্রুক করতে যে খরচগুলা গেছে, এই খরচগুলা বাদ দিয়া বাকি যত সম্পত্তি আছে সেগুলা কি করবে, তারে ফেরত দিবে। এই হচ্ছে 89 ধারার মূল বিষয়বস্তু। এমনকি 89 কি কারো বোঝার বাকি আছে? আবার একটু রিপ্লে। 89 ক্রুককৃত সম্পত্তি প্রত্যর্পণ। ক্রুককৃত সম্পত্তি যেমন জামিলের নামে একটা ক্রুকি পরোয়ানা আসছে, যে জামিলের সম্পত্তি ক্রুক করেন, জামিল পলাতক আছে। তখন আরিফুল নামক অফিসার গিয়ে কি করলো, সম্পত্তি ক্রুক করলো। ক্রুক করিয়া সম্পত্তি বিক্রি টিক্রি করিয়ে দিয়ে সবকিছু শেষ করে দিল। তখন আমি পলাতক না, আমি আছি। আচ্ছা ঠিক আছে, আরিফুল জামিল কি করলো, আদালতে হাজির হইল। আদালতে হাজির হইয়া সে বলল, যে মহামান্য আদালত, আমি সমনও পাই নাই, গ্রেফতারি পরোয়ানাও পাই নাই, আমি তো পলাতক হই নাই কখনো, আমি তো বিদেশে চলে গেছিলাম। আমার নামে সমন, হুলিয়া, গ্রেফতারি পরোয়ানা হয়েছে আমি তো জানি না, কিন্তু আমার সম্পত্তি ক্রুক করা হয়েছে। তখন যদি সে যুক্তিসঙ্গতভাবে আদালতে বিশ্বাস করাইতে পারে, তাহলে আদালত যদি মনে করে যে হ্যাঁ তার সবকিছু সঠিক, তাহলে আদালত কি করবে, তার সম্পত্তি তারে ফেরত দিতে পারবে। কতদিনের ভিতরে? 2 বছরের ভিতরে আপনাকে দাবি করতে হবে। আর যদি সেটা 2 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে সেই দাবি আর চলবে না। এখন দেখা গেছে তার স্থাবর সম্পত্তি কিছু রইয়া গেছে, তাহলে তার সম্পত্তি দিয়ে দিবে। আর দেখা গেছে অস্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। বিক্রি করে দিলে কি করবে, আদালতের একটা খরচ আছে, এই যে ক্রুক করতে গিয়ে একটা আনুষঙ্গিক খরচ আছে, এই খরচগুলা বাদ দিয়া যে অবশিষ্ট যে টাকাটা থাকবে, এই টাকাটা তারা কি করবে, ফেরত দিয়ে দিবে। এটা হইল 89 ধারার মূল বিষয়বস্তু। বোঝা গেল? ক্লিয়ার। এখন আমরা যাইব ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারা, ওয়ারেন্টের নিয়ম সমূহে। ওয়ারেন্টের নিয়ম সমূহ। 90 ধারা হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা। সমনের অতিরিক্ত পরোয়ানা বা সমনের পরিবর্তে পরোয়ানা। এখানে 2টা কথা বলা আছে। এই 2টা কথা কি, যে আদালত মনে করছে যে আরিফুলের সমন দিলে সে আসবে না, তাহলে কি করবে, আদালত সমনের পরিবর্তে সরাসরি পরোয়ানা দিবে। আর 2 নম্বর কথাটা কি, যে আরিফুলের সমন দেওয়া হয়েছে, কিন্তু আরিফুল এই সমনের পাইছে এবং সে এটা সম্পর্কে হাজির হয় না, সেই ক্ষেত্রে কি করবে, তারে পরোয়ানা দিবে। এই হইল 2টা কথা, যে সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা। এই হইল 90 ধারার বিষয়বস্তু। আর কি কিছু আছে এটা সম্পর্কে? আর কোনো প্রশ্ন আছে? মানে আদালত যদি মনে করে যে সে আর আসবে না, হাজিরা হবে না বা পলাতক আছে, এরকম ক্ষেত্রে এই অতিরিক্ত পরোয়ানাটা দেয় আর কি। না, ওইটা হচ্ছে কি, যেমন তুমি আরিফুলের নামে একটা সমন হয়েছে, আরিফুল সমনটা পাইছে এবং সে কি করছে, সমনে সে আসে নাই, তখন আদালতে তো আপনি তো এটার কোন সদুত্তর দিতে পারলেন না।
যে আমি তো সমন পাইছি কিন্তু আসি নাই, এই জন্য আদালত কি করবে, আপনার সমনের অতিরিক্ত কি করলো, পরোয়ানা দিল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আদালত মনে করলো যে আরিফুলের সমন দিলে সে আসবে না, আদালত মনে করছে, সেই ক্ষেত্রে আপনারা সমন না দিয়েই সরাসরি পরোয়ানা দিতে পারবে যে আপনারে গ্রেফতার করে আদালতে হাজির করা হোক। এটা হইলো একবারে সহজ, এর চেয়ে আর কোনো সহজ নাই। এখন যদি না আপনারা এটার সম্পর্কে বিস্তারিত বাংলা বুঝাইতে যাই, তাহলে মনে হয় যে আপনি গুলফাক খাওয়াই দিবেন। এই জন্য একটা হচ্ছে এটা হচ্ছে সমনের, স্যার, আমি একটু বলি। হ্যাঁ মানে এক কথাই হচ্ছে যে একাধিকবার সমন দেওয়ার পরেও যদি হাজির না হয়, হুম, তাকে হাজির করানোর জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, তাই তো স্যার? সঠিক। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হলাম স্যার। ক্যারি অন। এটা হচ্ছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট বলতেটা কি, পরোয়ানা নাকি? এখন আদালতে হাজির আমরা তো এই অধ্যায়টাই পড়তেছি যে আদালতে হাজির করার জন্য বাধ্য নাকি। এই আমরা ষষ্ঠ অধ্যায়টা পড়তেছি যে আদালতে হাজির করার জন্য বাধ্যকৃত পরোয়ানা। এই 90 ধারা হচ্ছে যে আপনারা সমন দিছে, আপনি সমনে আসেন নাই, সেই ক্ষেত্রে আপনারা হাজির করার জন্য কি করছে, পরোয়ানা দিছে, পুলিশ অফিসার আপনি তারা গ্রেপ্তার করিয়া হাজির করেন। দ্বিতীয়টা হচ্ছে আদালত মনে করছে যে রেদওয়ানুল করিমকে সমন দিলে সে আসবে না, সেই ক্ষেত্রে আদালত কি করছে, তারা সমন না দিয়া সরাসরি পরোয়ানা দিয়ে দিছে। এটা হচ্ছে আদালতের ইচ্ছা, যে আদালত যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করছে যে রেদওয়ানুল করিমকে সমন দিলে সে আসবে না, এই জন্য তারা সরাসরি পরোয়ানা দিয়ে দিছে। এই হইল 90 ধারার মূল বিষয়বস্তু। ফৌজদারি কার্যবিধি আইনের 91 ধারা। 91 ধারা হলো যে আপনি আদালতে হাজির হইছেন, হাজির হওয়ার পরে আদালত কি মনে করছে, আদালত আপনার উঠিয়া বলে যায়, রেদওয়ানুল করিম আপনি হাজির হইছেন, আগামী তারিখে যে আপনি হাজির হবেন একটা মুসলেখা দিয়ে যান। আপনার কাছ থেকে আদালত একটা মুসলেখা নিছে, ফৌজদারি কার্যবিধি আইনের 91 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 92 ধারা হইলো কি, আপনি যখন 91 ধারায় মুসলেখা দেওয়ার পরেও আপনি শর্ত লঙ্ঘন করছেন, অর্থাৎ মুসলেখায় বলছেন যে আপনি পরবর্তী তারিখে আদালতে হাজির হবেন, তখন আপনি কি করছেন, মুসলেখা শর্ত লঙ্ঘন করছেন, আপনি হাজির হন নাই, সেই ক্ষেত্রে আদালত কি করবে, আপনাকে সরাসরি পরোয়ানা দিয়ে দিবে। এটা হইলো ফৌজদারি কার্যবিধি আইনের 92 ধারা। তারপর ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা হইলো, যখন 91 92 সবকিছু তো গেল, এই যে ফৌজদারি কার্যবিধি আইনের 68টা কি 90 91 92 পর্যন্ত এই যে প্রসিডিউর গুলা গেছে, এই প্রসিডিউর গুলার কথাই বলা হয়েছে 93 ধারা। যে কি, যে এই যে সমন, ওয়ারেন্ট, পরোয়ানা, হুলিয়া, ক্রুকি এগুলো সব হয়েছে এই আইনের অনুসারে। এটা হচ্ছে 93 ধারার মূল শর্ত। অর্থাৎ আপনি এই যে এতক্ষণ যা করিয়াইলেন এগুলো 93 ধারা অনুসারে হয়েছে বলে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 93 ফৌজদারি কার্যবিধি আইনের 93 কতে বলছে বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ। বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ করতে হলে কি করতে হইব, সমনের 2 কপি প্রেরণ করতে হবে, ডাকযোগে বা অন্য কোনো বাহক মারফত। আর যখন এটা কোনো আদালতে সমন প্রেরণ করা হয় তখন সেক্ষেত্রে কি করতে হবে, সে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। আর ফৌজদারি কার্যবিধি আইনের 93 খ, সেটা হচ্ছে বাংলাদেশের বাহিরে পরোয়ানা প্রেরণ, গ্রেফতারি পরোয়ানা প্রেরণ বাংলাদেশের বাহিরে। আর ফৌজদারি কার্যবিধি আইনের 53 গ, যখন বাংলাদেশের বাইরে হতে কোনো পরোয়ানা আসে সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা বাংলাদেশের ন্যায় সংগ্রহ করিয়া এটা তামিল করতে হবে। এই হইল 93 ক খ গ। এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বারা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 68 ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 93 শর্ট হাইফেন গ, এই আমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বারা। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হইল। এখন আপনাদের 87 ধারা থেকে 93 গ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আর অল্প সময় আছে, বলেন। কে, কারো কোনো প্রশ্ন নাই?
93 গ ক যেটা বলছে যে বাংলাদেশের বাইরে সমন পাঠানোর জন্য যে ওই দেশের স্থানীয় যে লোকাল আদালত আছে হুম। ওইখানে পাঠাতে হবে, মানে ওই আদালতের বরাবর নাকি আদালতের ম্যাজিস্ট্রেট বরাবর? আদালতের ম্যাজিস্ট্রেট বরাবর। হুম। সেই দেশের প্রধান বরাবর হয় নাকি, যায় প্রধান বরাবর স্যার? প্রধান বরাবর তো পাঠানোর তো কোনো সুযোগ নাই ভাই, আপনি প্রধান বরাবর কেমনে পাঠাইবেন? প্রধান বরাবর পাঠালে তো ওই ম্যাজিস্ট্রেট পাবে না, পাইতে পাইতে কামসারা। আপনি যখন কোনো পরোয়ানা প্রেরণ করবেন, সে তার তো অবশ্যই আপনার ঠিকানা আপনি সংগ্রহ করবেন না, সে কোন এলাকায় আছে আপনি ওই এলাকার ম্যাজিস্ট্রেটের বরাবর আপনি প্রেরণ করবেন। কারণ সরকারের বরাবর কোনো পরোয়ানা হয় না, সরকারের সাথে সরকার লিয়াজু করবে, ওইটা হচ্ছে কি জানি বলে ইন্টারপোলের বিষয়, ওইটা নিয়ে আমরা মাথা ঘামায় লাভ নাই। আইনের প্রসিডিওর হচ্ছে আপনি আদালত টু আদালত বরাবর প্রেরণ করবেন, এটা বাংলাদেশের ভিতরে হোক আর বাহিরে হোক। পরোয়ানার ক্ষেত্রেও সেম একই রকম, পরোয়ানা আপনি কি করবেন ওই আদালতে প্রেরণ করবেন। তখন এই যে আমরা বললাম ইন্টারপোলের বিষয়, তখন আপনি কি করবেন পরোয়ানা নিয়ে আপনি সরাসরি যাইতে পারবেন, যাওয়ার পরে ওই দেশের পুলিশ বা ম্যাজিস্ট্রেট তাদের সহযোগিতা নেবেন, তারা আপনারা সেটা হ্যান্ড ওভার করে নিয়ে আসবে। আমরা বিগত সময় বাংলাদেশে দেখছি এরকম অনেক অপরাধীরে বাংলাদেশে আনা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে, আমাদের সরাসরি বাংলাদেশ থেকে পুলিশ অফিসার পরোয়ানা নিয়ে গেছে, গিয়ে তারা গ্রেপ্তার করিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। তারপরে হচ্ছে 93 শর্ট হাইফেন গ, যেটা হচ্ছে বাংলাদেশের বাইর হতে যদি কোনো পরোয়ানা আসে, সেই ক্ষেত্রে এটা বাংলাদেশের পরোয়ানার ন্যায় এটা কার্যকর করতে হবে এবং সমগ্র বাংলাদেশে এটা কার্যকর করা যাবে। এই হইল 93 শর্ট হাইফেন গ। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু আজকের ক্লাসটা শর্ট রিভিশন দেই, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা পিআরবি 472 বিধি হচ্ছে হুলিয়া বা ঘোষণা। ফৌজদারি কার্যবিধি 88 ধারা হচ্ছে ক্রুকের পদ্ধতি এবং কতদিনের ভিতরে দাবি করতে হবে এবং এটা কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 89 ধারা হচ্ছে সম্পত্তি প্রত্যর্পণ, অর্থাৎ প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ 2 বছরের ভিতরে যদি সে হাজির হয় সেই ক্ষেত্রে তার সম্পত্তি তাকে ফেরত দিতে হবে যদি সে যুক্তিসঙ্গতভাবে আদালতকে বিশ্বাস করাইতে পারে। 90 ধারা হচ্ছে সমনের পরিবর্তে পরোয়ানা অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা 90। 91 ধারা হচ্ছে যেই ব্যক্তিকে সমন বা অন্য কোনো মাধ্যমে সে আদালতে হাজির হইল সেই ব্যক্তির নিকট থেকে আদালত কি করবেন মুসলেখা নেবেন যে পরবর্তী তারিখে সে হাজির হবে বলিয়া, এরকম একটা মুসলেখা নেবেন 91 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনে 92 ধারা হচ্ছে যখন সে 91 ধারা মুসলেখা দেওয়ার পরেও সে কি করলো মুসলেখা অনুসারে সে হাজির হইল না, তখন আদালত কি করবে তারে হাজির করার জন্য পরোয়ানা দিবে, সরাসরি পরোয়ানা দিবে, তখন আর কোনো কিছু দরকার নাই 92 ধারা। 93 ধারা হইলো এই অধ্যায়ের অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ের যে গ্রেফতারি